আসলে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হচ্ছে আজ থেকে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার ভোর 6টা থেকে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ধূমকেতু এক্সপ্রেস। এ ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হচ্ছে। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে। সাধারণ যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। আচ্ছা, যারা যাত্রা করবেন তাদের অগ্রিম আসনের টিকিট গত 14ই মার্চ বিক্রি করেছে রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত 20 মার্চ পর্যন্ত। কর্মপরিকল্পনায় বলা হয়েছে, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা সহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। আসলে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরুর খবরের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। তার কাছ থেকে জানবো সর্বশেষ পরিস্থিতি। আরিফ, ঈদের ছুটি শুরু হতে এখনো বেশ কয়েকদিন আসলে বাকি। এর মধ্যে রেলওয়ে ঈদ যাত্রায় মানুষের উৎসাহ আসলে কেমন দেখছেন? ছুটি, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ছুটি আরও কয়েকদিন পর শুরু হবে ঈদের। তবে আপনি জানেন প্রতি বছরেই আমরা দেখি যেটি যারা পরিবার রয়েছে, যাদের পরিবার রয়েছে তার পরিবারগুলোকে কিন্তু ঈদের আগেই পাঠিয়ে দেওয়া হয়। নারীর টানে যে ঘরে ফেরার যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি শুরু হয়ে যায় সেই ছুটির আগেই আমরা দেখি। কারণ জানেন যে অন্যান্য অনেকের পরিবার নিয়ে হ্যাসেল পোহাতে যে চান না অনেকেই, তিনি সে কারণে কিন্তু তারা আগেই তাদের পরিবারকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে বা তাদের পরিবারের কাছে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার চিন্তায় কিন্তু আগে থেকেই তারা এই ঈদের যে যাত্রা সেটি তাদেরকে শুরু হয়ে যায়। সেটি যেটি বলছেন যে আজকে ঈদের যাত্রা শুরু হয়ে গেছে, ট্রেন যাত্রা 24শে মার্চে। এই ট্রেন যাত্রা 14ই মার্চ কিন্তু এই আজকের ট্রেনের কিন্তু অগ্রিম টিকিট দেওয়া হয়েছিল, সেটি আজকে যাত্রা শুরু করছে। আজকে যে ট্রেনটি প্রথম যাত্রা করে সেটি ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে সেরে যায়। এটি আসলে এবারের ঈদের প্রথম ট্রেন যাত্রা বলা যায়। এবং এখন পর্যন্ত যতটুকু যে কয়টি ট্রেন ছেড়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমরা শিডিউল বিপর্যয়ের তেমন কোনো খবর পাইনি। আমরা স্টেশন মাস্টার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন যে তারা একদম পরিপূর্ণ সময়ে এবং কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আজকে ওই অর্থে খুব একটা ট্রেনের চাপ আমরা দেখতে পাচ্ছি না, যদিও ঈদ যাত্রায় একটু চাপ থাকে। তবে যেহেতু শুরু হয়েছে সেক্ষেত্রে আস্তে আস্তে চাপ বাড়বে, সেটি যেমনটি জানিয়েছেন তারা। আমরা যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তাদের একটা কথা হলো যে ঈদের সময় কিন্তু সবাই আসলে গ্রামের বাড়িতে গিয়ে মা বাবা পরিবারের সাথে ঈদ করার একটি আনন্দ থাকে তাদের মধ্যে। সে কারণেই কিন্তু ঈদের যাত্রায় একটু আগে থেকে অনেকে রওনা দিয়েছেন, যেন পরে ভিড় হয়, সেই ভিড় ঠেলাঠেলি এইগুলো যেন এড়িয়ে যাওয়া যায়। সে কারণে কিন্তু অনেকেই আগে রওনা দিয়েছেন। আবার যেটি আগেই বলেছি, পরিবার রয়েছেন, পরিবারদেরকে কিন্তু অনেকে পাঠিয়ে দিয়েছেন। যারা এই ঢাকা শহরে কর্মজীবী রয়েছেন তারা তাদের পরিবারকে পাঠিয়ে দিয়েছেন বা পাঠিয়ে দিচ্ছেন আগে থেকেই। সেটি কিন্তু তারা পরে কিন্তু আবার নিজেরা কিন্তু গিয়ে সেই তাদের সাথে ঈদ করবেন। এইরকম একটি আবহাওয়া কিন্তু এখনও এখানে রয়েছে। আর আজকে কিন্তু শিডিউল অনুযায়ী যে ট্রেনগুলো রয়েছে সেগুলোই চলছে। বিশেষ যে ট্রেনগুলো ঈদের সময় ছাড়া হয় সেটি 28 মার্চ থেকে শুরু হবে সেই যাত্রাগুলো, এবং তখন আমরা আসলে জানাতে পারবো কতগুলো বিশেষ ট্রেন প্রতিদিন চলাচল করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই আগস্ট গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ 6 জনকে হাজির করা হয়েছে। অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা, সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এস.এম. মাইনুল ইসলাম, সাবেক এসআই চঞ্চল চন্দ্র সরকার। আজ নির্ধারিত দিনে পৃথক 3টি মামলায় 6 জন আসামিকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুর কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
দেশের 3 বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিসে জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপের দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে গতকাল রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ 34.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আজ সোমবার দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার মাই টিভি বিশেষ। ঈদ সামনে রেখে ঢাকার বেড়েছে চাঁদাবাজি, ছিনতাই, অজ্ঞান পার্টি, জাল টাকার কারবার থেকে শুরু করে চুরি ডাকাতির ঘটনা। সাথে যুক্ত হয়েছে মৌসুমী অপরাধীরাও। এবার ভিন্ন এক অবস্থায় ঈদ আয়োজন হওয়ায় বাসাবাড়ির নিরাপত্তার কথা ভেবে অনেকেই যাচ্ছেন না আপন নিরে। যারাও শেকড়ের টানে গ্রামের বাড়ি যাচ্ছেন, তাদের শঙ্কা আর প্রশ্ন একটাই, রেখে যাওয়া সহায় সম্বল ঠিক থাকবে তো? পুলিশ বলছে, ঈদের আগে ও পরবর্তী সময়ে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে তারা। বিস্তারিত আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। রাজধানীর বাসিন্দা আকমাল হোসেন প্রতি বছরের মতো এবারও ঈদে পরিবার পরিজন নিয়ে আপন নিরে ফিরবেন ঈদ আনন্দ উপভোগ করতে। প্রস্তুতি শেষ, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও বাড়ির নিরাপত্তা নিয়ে যেন শঙ্কা তার কাটছে না। প্রথম কারণ হচ্ছে, আমরা যখন বাসায় যাই তো সবকিছু রেখে যাই, যে জমির কাগজ, স্বর্ণালঙ্কার সবকিছুই। তার মতো পরিস্থিতি এখন নগরীর অধিকাংশ গ্রামের প্রাণে ছুটে যাওয়া মানুষগুলোর। অনেকেই বাড়ির নিরাপত্তাহীনতার শঙ্কায় ঈদের আনন্দ মেলান করে থেকে যাচ্ছেন ইট পাথরের নগরীতেই। চুরির ভয় সব থেকে বেশি কাজ করে। এই চুরির পাশাপাশি এখন বর্তমানে তো ছিনতাইও চলতেছে ওপেন। ছিনতাইকারী ডাকাতির পরিস্থিতিটা বেশি হইতেছে, কোন ভাগে ছিনতাইকারী ভাঙ্গা বাসায় ঢুকতে পারে। আর এমন প্রেক্ষাপটেও রাজধানী ছেড়ে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দের প্রিয় মুহূর্তটুকু কাটাতে নানা পথে আপন নিরে ছুটছেন কর্মব্যস্ত মানুষজন। আর তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে গণবিজ্ঞপ্তি। আর এক্ষেত্রে নিজেদের নিরাপত্তার বিষয়টি নিজেদেরকেই নিশ্চিত করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। বাসা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক, বিমাসহ বিভিন্ন নামিদামি বিপণী বেতনগুলোতে 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, একই সাথে সকল কর্মচারীকে ঈদের ছুটি না দিয়ে শিডিউল ভিত্তিক ছুটি প্রদান করা, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনসহ দরজা জানলা দুর্বল থাকলে তা মেরামত করা, বাসাবাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা, অর্থ, মূল্যবান সামগ্রী, জমির দলিল নিরাপত্তা স্থানে অথবা নিকটাত্মীয়ের কাছে হেফাজতে রাখা, বাসাবাড়ি ত্যাগের পূর্বে প্রতিবেশীদের অবহিত করা এবং প্রতিনিয়ত তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ রাখা। কিভাবে ঈদের দিন এবং ঈদের পরবর্তী সময়ে কাজ করবে পুলিশ, সেই কথায় তুলে ধরেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি তালেবুর রহমান। স্বজনদের সাথে ঈদ করার উদ্দেশ্যে ঢাকা মহানগরী ত্যাগ করবেন। এই সময় আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা বাসাবাড়ির যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবেন, বাসায় মূল্যবান জিনিসপত্র না রেখে যাওয়াই ভালো। সেই ক্ষেত্রে যদি কোনো পুলিশি সহায়তা প্রয়োজন হয়, কোনো নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী স্থানান্তর করতে, পুলিশি সহায়তা করতে গেলে আমাদের ডিএমপির মানি স্কোর সেবা রয়েছে, আপনারা আমাদের সেবা নিতে পারেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে 999-এ ফোন করে জানাতে হবে এবং সাম্প্রতিক সময়ে ডিএমপির পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে আরও সচেতন হলে তাহলে এই ডাকাতি কিংবা ছিনতাই এবং যে শঙ্কা নিয়ে ঈদ কাটানোর সময় সেটি আর থাকবে না। সংসদ ভবন এলাকা থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক 4 লেনের বেশিরভাগ কাজ শেষ হওয়ায় সড়ক পথে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের এবারের ঈদ যাত্রায় মিলবে স্বস্তি। কিন্তু এই পথ পেরিয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলমান ও কয়েকটি পয়েন্টে একক লেন থাকায় সৃষ্টি হতে পারে যানজট। যদিও সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ বলছে, ঈদ যাত্রা যানজট মুক্ত ও নিরাপদ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক পার হয়ে হাটিকুমরুল মোড় থেকে রাজশাহী, পাবনা ও রংপুর মহাসড়কে বিভক্ত হয়ে যায় যানবাহন। এই মহাসড়কে প্রতিদিন 25 থেকে 30,000 যানবাহন চলাচল করলেও ঈদের আগে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। যমুনা সেতু সংযোগ মহাসড়কটি 4 লেনে উন্নীত করা হলেও বিভিন্ন পয়েন্টে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস, ওভারপাসও। ফলে এই মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তির। তবে উত্তরাঞ্চলবাসীর ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত 28 কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, ব্রিজ ও সড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকায় অন্তত 3টি পয়েন্টে সৃষ্টি হতে পারে যানজট। যানজটের পরিস্থিতি তো এখন আসলে বোঝার মতো অবস্থা হয়নি, কারণ যানজটটা বেশিরভাগ হবে আপনার ঈদের 1-2 দিন আগ থেকে। যখন চাপ বাড়বে তখন মহাসড়কে তো অবশ্যই যানজটের আশঙ্কা থাকে। বাস স্ট্যান্ডের জায়গার মধ্যে আমরা যাত্রী নামা দিতে পারি, তাহলে আর ওই যাত্রী কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সেতুর এপারে জাম কম, কিন্তু সেতুর ওই পারে জাম বেশি। তেমন একটা যানজটের আশঙ্কা করতেছি না, এই জন্য এই যে মোটামুটি রোড ক্লিয়ারই করতেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই মহাসড়কের বেশ কিছু স্থান শনাক্ত করে জরুরি মেরামত ও বর্ধিতকরণ করা হচ্ছে। ঈদের আগেই শেষ করা হবে কাজ। ঈদের আগে আমরা উত্তরবঙ্গের জনগণের জন্য আমরা যে ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের 4 লেনের একটি সড়ক সার্ভিস লেন, এটা আমরা চালু করে দিব। এছাড়াও ঢাকা থেকে পাবনা চালু করে দিব সার্ভিস সড়ক। ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা সহ মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে হাইওয়ে পুলিশ। নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। ইলিয়াস কমল, মাই টিভি। সরকারি হাসপাতালে সেবা না থাকার কারণে ভেঙে পড়ছে স্বাস্থ্যসেবা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একসময় রোগী বেশি থাকলেও অভিযোগ রয়েছে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা না থাকায় নানা ভোগান্তি ও ল্যাব টেকনোলজিস্ট অনুপস্থিত থাকার কারণে সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অনেকেই। শিবালয় প্রতিনিধি মোহাম্মদ লিটন আহমেদের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন জুবাইর রহমান। সরকারি চাকরিতে শৃঙ্খলা ও নিয়মকানুন থাকা সত্ত্বেও দায়িত্ব ও কর্তব্যে দেখা যাচ্ছে গাফিলতির, যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। এমনই চিত্র মানিকগঞ্জের শিবালয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথোলজি বিভাগের। রোগীদের অভিযোগ, 2 জন দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট থাকলেও একজন মাসের পর মাস অনুপস্থিত থেকেও নিয়মিত তুলছেন সরকারি বেতন ভাতা। যে কোনো টেস্টের ব্যাপারে আমাদের বাইরে যেতে হয়, আর এদের অ্যাবসেন্টই বেশিরভাগ দেখা যায়, এদের উপস্থিতি কম। বাইরে থেকে ব্লাড নিয়ে আসে, এখানে দোয়া লাগে, ইমার্জেন্সিতেও কোনো লোকজন নাই। চেক আপ দিছে, ব্লাডটা বাইরে থেকে চেক করাতে পারছিলাম, কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নেই। এখানে আলতা করার নাই, এখানে মেশিন নাই। এখানে মেশিনটা থাকলে আমাদের জন্য উপকার হতো। রোগীর স্বজন ও স্থানীয়রা জানান, ল্যাবে পাওয়া যায় না ল্যাব টেকনোলজিস্ট ও ঠিকমতো কোনো সেবা। আমার ল্যাবে বর্তমানে সেল কাউন্টারের মেডিসিনটা নেই, বায়োকেমিস্ট্রিক্যাল টেস্ট, আরবিএস, কিডনিন এগুলো আছে। হাসপাতালের প্যাথোলজি বিভাগের 38 ধরনের পরীক্ষা হলেও গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষার কাঁচামাল না থাকায় তা বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে সিবিসি, ইসিজি, আলট্রাসোনোগ্রাম, এক্স রে পরীক্ষাও। প্যাথোলজি বিভাগের অন্য মেডিকেল টেকনোলজিস্ট জানান, সহকর্মী না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন তিনি। কালকে রিপোর্ট করলাম, আজকে নেওয়ার কথা, আজকে নিতেছে, তখন একটু ঝামেলা হয়। একটু মাঝে মধ্যে ফোন দিছি, এই তাড়াতাড়ি আসো, যেখানে রোগীর রিপোর্ট নিতে আসছে আমি স্যাম্পল নিতেছি, সমস্যা হয়। শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এটা অবগত করেছেন, আমরা ভবিষ্যতে এটা অবশ্যই এটা ব্যবস্থা নিই। ল্যাবের জন্য যে রিএজেন্টগুলো দরকার, বেসিক্যালি সেই রিএজেন্টের অনেকগুলো প্রায় শেষ হয়ে আসছে। আমরা স্থানীয় ব্যবস্থাপনা এখন চালাচ্ছিলাম। রোগীদের দুর্ভোগ কমাতে এবং সরকারি স্বাস্থ্যসেবার কার্যকারিতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। যানজটে নাকাল চরফ্যাশন পুরুষ সদর বাস এবং সিএনজির মধ্যে যাত্রী ধরার অসম প্রতিযোগিতা এই যানজটের একমাত্র কারণ বলে মনে করছেন পৌরবাসী। পৌরবাসীর অভিযোগ, বাস মালিক সমিতির একঘেয়েমির কাছে যানজট নিরসনের সকল উদ্যোগ মাঠে মারা গেছে, ফলে যানজটে নাকাল পৌরবাসী। প্রতিনিধি শাহাবুদ্দিনের তথ্যচিত্র, আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
ভোলার চরফ্যাশন পৌর সদর বাজার এখন যানজটে নাকাল। বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, থ্রি হুইলার মিলে সৃষ্টি হচ্ছে যানজট, যা ঘন্টার পর ঘন্টায়ও শেষ হচ্ছে না। যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বাজার ব্যবসায়ী, পরিবহন সমিতি এবং প্রশাসনের সমন্বয়ে নেওয়া ওইসব সিদ্ধান্ত কাগজে কলমে থেকে গেলেও কেউ মানছে না। সদরের বাস টার্মিনালে বাসগুলো এনে তারা সদরে যানজট সৃষ্টি করেছে। প্রশাসন সহ বারবার তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা এই কারো কথা মানছে না। ডাইরেক্টটা এখানে নিয়ে আসছে, কদিন লোকালটা এখানে ছিল, তার মধ্যে আবার লোকালটা এখানে নিয়ে আসছে আগের পণ্য বাস স্ট্যান্ডে আনা সত্ত্বের কারণে এই রাস্তাটা পুরো যানজট হয়। দীর্ঘ কয়েক বছর ধরে বাস মালিক সমিতি বাজারের বাইরে দৃষ্টিনন্দন টার্মিনাল ব্যবহার করে আসলেও হঠাৎ করেই বাজারের মধ্যেই থামছে বাস। এতে বাড়ছে যানজট। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, সিএনজির সাথে পাল্লা দিয়ে যাত্রী ধরার জন্য বাসগুলো টার্মিনাল ছেড়ে পৌর সদরে চলে গেছে। বাস স্ট্যান্ডে জায়গায় থাকাতে আমাকে অনেক উপকার হয়েছে, বাজারের লোকও ভালো হয়েছে, আমাদের এই জায়গার জন্য অনেক ভালো হয়েছে। জায়গাটা অনেক জাঁকজমট, অনেক ভালো ছিল। এখন বাস নাই, কোনো দোকানপাটগুলি সব বন্ধ। হ্যাঁ, এখন এইভাবে এটা পরে দেখতেই পরে আসছে। সরকার অবৈধ যান বন্ধ এবং পরিবহনগুলো রুট পারমিট অনুযায়ী চালানো নিশ্চিত করলে বাস স্ট্যান্ডে ফিরে যেতে আপত্তি নেই বলে জানালেন বাস মালিকরা। আমরা ব্যবসা টিকানোর স্বার্থে আমরা আমাদের নিজস্ব বাস স্ট্যান্ড থেকে আমরা বাস পরিচালনা করতে বাধ্য হচ্ছি। অগত রোড পারমিট আছে, আমাকেটা তো রোড পারমিট আছে, অগটা তো ফিটনেস আছে, আমাকেটা তো ফিটনেস আছে, অগটা তো টেস্ট পেপার আছে, আমাকেটা তো টেস্ট পেপার আছে। তো আমাকে সমস্যা নাই কি, আমাকেও বৈধ গাড়ি, অগটাও বৈধ গাড়ি। ওই তো ওরা দেখেন কিভাবে জাম লাগা রয়েছে। যানজট লাগে বাসের জন্য, বাস চালকও স্ট্যান্ড হইলো ওই জায়গায়, এরা আইসা রাখে বাজারের ভিতরে। আমরা সিএনজি তো ছোট গাড়ি, অটোর থেকে ছোট ওইটা, তাই আমাদের জন্য তো যানজট লাগে না, যানজট লাগায় বাস আলারা। যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। অহেতুক যেন আমাদের বাস টার্মিনাল থাকা সত্ত্বেও কোনো যানজট না হয় সেই বিষয়টি আমরা দেখব। বাসের সাথে একই সাথে সিএনজির আলোচনাটা আমরা নিয়ে আসব। এটি একটি শান্তিপূর্ণ সমাধান আমরা বের করার চেষ্টা করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গ্রাম বাংলার খবর। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলম মিয়া নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার গোবিন্দগঞ্জ পৌর শহরের জনতা ব্যাংকের সামনে ঢাকা রংপুর মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জনতা ব্যাংকের সামনে মোটরসাইকেল চালিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় যানজটে আটকা পড়ে প্রথমে অটো ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে পরে কাভার ভ্যানের চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ভোলার মনপুরা উপজেলার জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার উপজেলার 3 নং উত্তর সাকচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। দলের নেতাকর্মী ও সমর্থকরা ভিজিএফ কার্ড না পাওয়ায় বিএনপির জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের লোকজন এই সংঘর্ষে লিপ্ত হয়। মনপুরা থানায় এসআই জুয়েল বলেন, পুলিশ এবং যৌথ বাহিনীর উপস্থিতিতে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আশুলিয়া ফুটপাতের অবৈধ হকার উচ্ছেদের সময় হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় দুর্বৃত্তরা পুলিশের বেশে কয়েকটি গাড়ি ও ভেকু ভাঙচুর করে। রোববার নবীনগর চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা অংশ নেয়। বিকালে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় ফুটপাত উচ্ছেদের সময় কিছু দুর্বৃত্ত বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আগামী সংসদ নির্বাচন একদিকে যেমন জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন করবে, তেমনি সরকার গঠন করবে। আগামী নির্বাচনের আগে এই বিদ্যমান সংবিধানকে বদলে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে। সংস্কারের মধ্য দিয়ে সেখানে আগামী নির্বাচন হবে। সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন নানা ধরনের অস্থিতিশীলতার চেষ্টা চলছে। আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠা সেনাবাহিনীর সহ অনেকেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনেট সাকি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচন সংবিধান
সংস্কার পরিষদের নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হন ও আলোচনা সভায় ইফতার মাহফিল দোয়া শেষে রংপুর গণসংহতি আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচন, সংসদ নির্বাচন একদিকে যেমন জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন করবে, সরকার গঠন করবে, তেমনি আগামী নির্বাচনে যেহেতু এই বিদ্যমান সংবিধানকে বদলে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে সংস্কারের মধ্য দিয়ে, সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। খুলনায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে শহীদ পরিবার, আহত সহযোদ্ধা, জুলাই বিপ্লবে অভ্যুত্থানকারী নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীদের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রোববার নগরীর একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেসবা কামাল মুন্নাও, কেন্দ্রীয় সংগঠনের ওয়াহিদুজ্জামান প্রত্যাশা। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবলকে রাজস্ব সংস্কার ও আউটসোর্সিং এর বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ। রোববার ভোলা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলার কয়েক শতাধিক শিক্ষক, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজার বিভিন্ন ব্যানার, ফ্লাস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। বরিশালের মুলাদিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম, দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল হয়েছে। মুলাদি উপজেলা বিএনপির ও পৌর বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহ্বায়ক শরীয়তুল্লাহর সভাপতিত্বে বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পিতা মরহুম হাজী এ এম মান্নান হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। চরফ্যাশন উপজেলার চর মাদ্রাস ইউনিয়নের মিয়াজানপুর হাওলাদার বাড়ির ঈদগাহ মাঠে পরিবারের বর্গের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুর রহমান দীপু ফরাসি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড় উপজেলায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রোববার পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে জেলা বিএনপি, উপজেলা বিএনপির, পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদ আলম ভূঁইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। প্রবাস থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার এ.জে.এড জাহিদ হোসেন। রোববার দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, তোসাদ্দেক হোসেন তোসা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাপতি ইফতার ও দোয়া মাহফিল করেছে বিএনপি। বিন্নাবাইত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রোববার বিকালে কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত ইফতার ও দোয়া মাহফিল হয়।
বিনাবাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবাল হোসেন, বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের তত্ত্বাবধানে আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার মোহাম্মদ জাকির হোসেন সহ অন্যান্যরা।